স্বামীর কিডনি বিক্রির টাকায় গয়না নিয়ে চম্পট স্ত্রী। স্বামীর কিডনি বিক্রির টাকা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী। সংসারে অনটন সামলাতে নিজের কিডনি বিক্রি করে হাওড়া সাকরাইলের এক যুবক। এরপর সেই টাকা হাতিয়ে নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালালো ওই যুবকের স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইল ব্লক এলাকার ধুলাগুড়ির হাটতলা এলাকাতে। বছর ৩৯-এর পিন্টু বেজ নামের ওই ব্যক্তি অভিযোগ জানিয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য এখন থেকে গয়না কুড়িয়ে রাখার প্রয়োজনীয়তার কথা বারবার বলে স্বামীকে একটা কিডনি বেচতে বাধ্য করেন স্ত্রী সুপর্ণা বেজ। এরপর সেই পাওয়া নগদ ও নগদের মোট ১০ লাখ টাকা সহ কেনা গয়না নিয়ে ৩২ বছরের সুপর্ণা বেজ বেপাত্তা হয়ে যায় তার প্রেমিকের সঙ্গে। হাওড়া সাকরাইলের ৩৯ বছরের এক ব্যক্তির এমনই অভিযোগে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, পিন্টু বেজ তার স্ত্রী নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তারপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেন। এক্ষেত্রে মামলাকারী স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর কথা, যদিও হেভিয়াস কর্পাস মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে ওই মহিলা লিখিতভাবে জানিয়েছেন যে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন, কেউ তাকে জোর করে কিছু করায়নি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ সোমবার ২৭ জানুয়ারি হেভিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেন। আদালতের বক্তব্য, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেখা দিয়ে জানিয়েছেন, তাই এই ক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর হবে না। যদিও এরপর নিজের টাকা পয়সা স্ত্রীর কাছ থেকে আদায় করতে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। গত ২৩শে ডিসেম্বর সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে সাকরাইলের তরুণী আর বাড়ি ফেরেননি বলে তার স্বামী জানিয়েছেন। তবে এই ঘটনায় আইনজীবীদের বক্তব্য, গোটা ঘটনায় কিডনি বেচে টাকা পাওয়ার বিষয়টি সামনে এসেছে, যা আইনত দণ্ডনীয় এবং সেক্ষেত্রে ৩৯ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগে অভিযুক্ত হবেন। তবে আইনজীবীদের অন্য একটি অংশের অভিমত হল, মামলাকারীকে প্রথম থেকে ভুল বুঝিয়েছিল তার স্ত্রী। সুতরাং এখানে স্ত্রীর বিরুদ্ধে মামলা করা ব্যক্তিকে ঘটনার শিকার বলে ধরে নেওয়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে ওই আইনজীবীরা মনে করছেন। স্বামীর অভিযোগ, তার স্ত্রীকে ব্যারাকপুরের বাসিন্দা এক যুবক ভুল বুঝিয়ে তুলে নিয়ে গিয়েছে। হাইকোর্টে দায়ের করা অভিযোগ সাকরাইলের ওই ব্যক্তি আরও জানান, অভাবের সংসারে বছর ১২ মেয়ে ভবিষ্যতে বিয়ের জন্য এখন থেকে কিছু গয়না তৈরি করিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন তার স্ত্রী। গত বছর নভেম্বর মাসে স্ত্রীর কথা মতো পিন্টু বেজ নিজের শরীরের একটি কিডনি বিক্রি করে। ডাক্তার ৩ মাস বিশ্রাম থাকার পরামর্শ দেন। ১ মাস ১৫ দিনের মাথায় স্ত্রী বাজার করতে যাবার নাম করে তার কিডনি বিক্রির সব টাকা নিয়ে পালিয়ে যায় বলে তার প্রেমিকের সাথে। ১৬ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী এইভাবে বিশ্বাসঘাতকতা করায় যথারীতি পিন্টু মানসিকভাবে ভেঙে পড়েছেন। দুজনে প্রেম করে বিয়ে করেছিলেন। পিন্টুবাবু একটি কারখানায় কাজ করতেন, সেই টাকায় কোনো মতে সংসার চলছিল। এই মধ্যে স্ত্রী সুপর্ণা ফেসবুকের মাধ্যমে প্রেমে পড়েন ব্যারাকপুরের এক সুভাষ কলোনির বাসিন্দা রবি দাসের সঙ্গে, পেশায় রং মিস্ত্রি। গত শুক্রবার পিন্টুবাবু তার মা কল্পনা বেজ ১২ বছরের মেয়েকে নিয়ে যায় ব্যারাকপুরের সুভাষ কলোনিতে স্ত্রীকে আনতে। স্ত্রী আসতে চায়নি বলে স্পষ্ট জানিয়ে দেয়। টাকা প্রসঙ্গ তোলায় প্রেমিক রবি দাস বলেন, আইনে যখন গেছেন আইনের মাধ্যমে যা হবার হবে। অগত্যা খালি হাতেই ফিরতে হয় পিন্টু বেজকে। এখন তিনি বুঝতে পারেন কিডনি বিক্রির জন্য তার স্ত্রী প্রেমিকের সাথে পরিকল্পনা করেই কাজ করেছেন। মা কল্পনা বেজ বাড়ির ছোট ছেলে অবস্থার জন্য দুশ্চিন্তায় আছেন। ক্যামেরার সামনে কেঁদে ফেলছেন কথা বলতে বলতে। ধুলাগড় পঞ্চায়েতের উপপ্রধান আক্তার লস্কর এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলে এইভাবে স্বামীর কিডনি বিক্রি করে পরপুরুষের সাথে চলে যাওয়াটা ঠিক নয়। এই ঘটনায় সমাজের প্রভাব পড়ে। আগামী দিনের নতুন প্রজন্ম কি শিখবে? এখন টাকা আদায়ের জন্য পিন্টু বেজ কোর্টের দ্বারস্থ হয়েছেন। ভবিষ্যতে কি হয় সেই দিকে তাকিয়ে আছেন পিন্টু বেজ। বাঁকুড়া থেকে সেই হাবিব, জেবিপি নিউজ বাংলা। আমাদের ১৬ বছরের বিয়ে, একটা ১২ বছরের মেয়ে আছে। এবারে আমাদের এই অবস্থা দেখে ও ওয়াইফ বললো যে এরকম অবস্থা তো চলবে না, তা তুমি এক কাজ করো, মেয়ের বিয়ের জন্য কিছু গয়না বাড়তি হবে আর ঘরটাও হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, একটা রোজগার তো সেরকম নেই, একটা কিডনি ডোনেট করে দাও, কি বিক্রি করে দাও, যাকে দেবে তো সে তো কিছু টাকা দেবে। একজনের সঙ্গে যোগাযোগ করলো আমার ওয়াইফ, ও বললো তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি ১০ লাখ টাকা দিতে রাজি আছে, যাবতীয় খরচা ওনার। হ্যাঁ, হাসপাতালে যাবতীয় খরচা, টেস্ট ফেস্ট ওনার। ও কিছুদিন পরে আমি বললাম ঠিক আপনাকে আছে। যখন প্রথম কনভিন্স করলো, হ্যাঁ, তখন আপনার মনে হয়নি যে যখন কি? বললো আপনার স্ত্রী যখন বললো যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল, আপনি তখন কি বললেন? ভাবলাম, দুদিন ভাবলাম, ভেবে বললাম ঠিক আছে, আমাদের যদি সচ্ছল হয়ে যায়, সব কিছু হয়ে যায় তাহলে হবে। তা উনি কাউকে জানাতে বারণ করলো, মানে বাবা মা, দাদা ভাই, কাউকে জানাতে বারণ করলো। বললো দেখো, কাউকে জানাতে হবে না, ব্যাপারটা গুপ্ত রাখো, না রাখলে সবাই জানাজানি হয়ে গেলে এটা আমাদের খারাপ ভাববে।
ঠিক আছে। এই বিশ্বাসে আমি বললাম ঠিক আছে, দেওয়া হবে। তা এই আজকে ৪১-৪২ দিন হয়ে গেল। তা উনি আমাকে বেডে আমাকে ডাক্তার বলেছিল ৩ মাস তুমি বিছানায় থাকবে। চলাফেরা ওটা কিছু করা যাবে না। তা বাথরুমটা পর্যন্ত আমি যেতে পারব না। উনি আমাকে ১.৫ মাস ফেলে রেখে ওষুধ চলছে। ফেলে রেখে বাজার করতে নাম করে সব টাকা পয়সা ক্যাশ ছিল না? মানে আলমারি থেকে বার করে গয়নাগাটি বিল সমেত নিয়ে চলে গেছে। মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র কোত্থেকে করেছি, কি করেছি রাখিনি। এটা পরে বাজারে গেলাম, এরকম অবস্থায় গেলাম। বাজারওয়ালাদের যাদের কাছে বাজার করি সব তো আমি জানি। হুম। তারা বলল, "কই আমার কাছে আসেনি।" তা কন্টিনিউ এদিক ওদিক করতে, করতে ঘন্টা ২ এক হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো। তাকে বললাম। সে বলছে, "কই আমার কাছে আসেনি।" এরকম করতে, করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি। বললাম, "আমরা বন্ধু হিসাবে কথা বলতে হবে কিন্তু ও তো আমাদের আসেনি। এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো।" এরকম করে মাসখানেক কেটে গেল তবুও ও মানতে চাইছিল না। তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাত্রি যেদিনকে গেছে। তা মিসিং ডায়েরির ক্ষেত্রে থানা বলল যে ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওকে আমরা কিছু করতে পারবো না। তখন কোর্টের মারফতে গেলাম। কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে। ও থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছায় এসেছি, আমি আর ফিরবো না। ঠিক আছে। হ্যাঁ, সব টাকাটাই নিয়ে ওই জিনিসপত্র করা ছিল কিছু আর মানে ১০ লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল আর ক্যাশ টাকা যেটা ছিল নিয়ে চলে গেছে। মানে টোটালটাই হয়ে গেল তো। ব্যারাকপুরে তার বাড়ি। এম পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না। সে মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই আমার বিশাল পয়সা, হ্যাঁ? দেশ বিদেশে ঘুরি। আ গিয়ে দেখে সে গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে। ঠিক আছে? রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে, বড় মেয়ে আছে। তা সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি। এখনো আমার ওয়াইফ সব জেনেছে। কি জানে না জানি না। ও তা সত্ত্বেও এখন কালকে গেলাম। ও বলল, "আমি যাবো না।" মেয়েকেও চিনতে পারেনি। এ মেয়েকে যে নিজের মেয়ে গেছে মা, মা করে কাঁদবে, কি ও কাঁদবে সেটাও করেনি। আচ্ছা এই কি এখন বলতে চাইছে যে প্রথমত ওনার সঙ্গে দেখা করতে দেয়নি রবিবাবু যে যার সঙ্গে গেছে দেখা করতে দেয়নি। তা দেখা করতে দিলে হয়তো কিছু কথাবার্তা হতো লাস্ট পর্যন্ত পার্টি চ্যালেঞ্জ ধরে এ ধরে কথাবার্তা হলো কিন্তু উনি আসতে চাইছেন না এখন পর্যন্ত। আমি একবার আন্দাজ করেছিলাম। তা তখন খুব ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি। তখন এমনি বলেছিলাম যে, "এইটা কি করছো? মেয়ে বড় হচ্ছে এরম তারা করা ঠিক নয়।" তা বলল, "ঠিক আছে।" অন্যায় স্বীকার মানলো। মানে যেরকম স্বামী-স্ত্রী হয় সেরকম তারা মানলো। মেনে বলল, "ঠিক আছে আর আমি করব না।" তারপরেই এরম অপারেশন হওয়ার পরেই তো এরম করলো আবার। মানে আপ তারপরেও কথাবার্তা হতে, হতো আমি বুঝতে পারতাম না। আপনার কতদিন হলো হ্যাঁ? আ কত বছর পর বিয়ে হয়েছে? ও বছর বলুন বছর ২-৩ ওটা বছর? মনে নেই। জন্ম সার্টিফিকেটে আছে তো দেখতে হবে। আচ্ছা। এখনো পর্যন্ত সেরামই বলেছে আসবো না। এবারে তারপরে কি বলে যে জানি না। কোর্টে ডিভোর্স বলল তো ডিভোর্সের ফাইল পাঠিয়েছি। ওরা ডিভোর্সের পাঠিয়েছে। ডিভোর্স এখন দেবে। তাহলে কি করবেন ভাবছেন? এখন ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখবো। আর আমার উকিল কি বলে সেটা দেখবো। আপনি কি আইনি লড়াই লড়বেন? হ্যাঁ, আইনি লড়াই করবো না। আমার টাকা পয়সা সব চলে গেল। সর্বস্ব চলে গেল। আমি কিছু চেষ্টা করবো না? যে অবশ্যই চেষ্টা করবো। আমার টাকা পয়সা না থাকলে আমি এই অবস্থায় থাকবো কি করে? আপনার মেয়ের দায়িত্ব তাহলে কি আপনিই সামলাবেন? আমিই দায়িত্ব নেবো। কিন্তু যেহেতু মেয়ে আমার, উনি যতটুকু মানে যে নিয়েছে, সে যতটুকু করবে ততটুকুই। তারপর দেখি আমরা তো কিছু দায়িত্ব থাকে। মেয়ে তো আমার। আমি তো বাড়িতে ছিলাম না তো। আচ্ছা। আমি বাড়িতে ছিলাম না, ডাক্তারখানায় গেছিলাম ওষুধ কিনতে। আর ওই মুহূর্তে আমার ঘরেরও এসছে। তারপর ফের আমার ব্যাংকেও যেতে হয়। তখন ছেলে ফোন করে মেয়ে নাতনি ফোন করে বলছে, "ঠাকুমা এরকম মা মাছ আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি।" আচ্ছা। হ্যাঁ, সেই দুপুরবেলা, ভর দুপুরবেলা। তখন আমি মানে নিরামিষ বুঝি, আমি আর আলাদা রান্না-বান্না। এবার ছেলেকে কি করে কি করব? আমি বলি, "কি করব? এই ১টা ১:৩০ ২টো বাজে। কি রান্না করব? তোকে কি করে দেবো? আমি ডালে-চালে করে দিই, তুই আচ্ছা খেয়ে থাক।" যখন শুনলেন যে ছেলে এইভাবে ছেলের কিডনি একটা বিক্রি করেছে, হ্যাঁ, তখন কবে আপত্তি শুনলেন? করেছিলাম। ক্লাব থেকেও আপত্তি করেছিলাম, শোনেনি। আমার ছেলেরাও আপত্তি করেছে, আর ২ টো ছেলেও আপত্তি করেছে। কারোর কথা শোনেনি। বৌমা কারোর কথা শোনেনি। বৌমা বলছে, "আমার দেনা আছে, দেনার জন্য ডেকেছে। আমার এই হয়েছে, সেই হয়েছে, কেউ দেখেছে? কেউ কারো কে দেখবে? কে কাকে কে দেখবে? এখনকার যা যুগ পড়েছে।" হ্যাঁ, কেউ কাউকে দেখবার সিন আছে? দেখি ছোট ছেলে এটা ছোট ছেলে। আমরা যখন খুব আপত্তি করেছি, শোনেনি। ছেলের কথা শুনতে পাবো না তুমি? কথা শোনেনি।
জোর জবরদস্তি করে করিয়েছে। বৌমাকে আনতে গেছিলেন তো? হ্যাঁ, আনতে গেছিলাম তো। কবে গেছিলেন? শুক্রবার দিন গেছিলাম। আচ্ছা, বৌমা কি বলছে? বৌমা তো কোনো কথাই বলে না। মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়ের দিকে দেখেইনি। ঘরে যখন ঢুকলো তখন মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে চাইছে। তখন আমরা ছুঁতে দিইনি মেয়েকে। আমি একদম ছোবে না। তাহলে ২-৩ কি ঘন্টা এই ধরনের ৩-৪ ঘন্টা বসেছিলাম। সে বাচ্চাটা খায় কি খেলো না খেলো খোঁজ নেয় উনি। তোমার বাড়ি গেছি, তোমার নাড়ি ছেঁড়া জিনিস। আমাদের তো এই ছেলের ওপর টান, আমি কাঁদছি। সব ছেলেদের ওপরই টান। আমার কিছু হলে পরে আমি কেঁদে ফেলি আমি। আমার বুক ফেটে যায়। অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেদের ঘরে। এই যে সে কি কোনো সংসার পেতেছে? সংসার পাতা কাকে বলে? তার তো ৩-৪টে বিয়ে, নায়ক মেয়ে আছে তার। তাকে সংসার পাতা বলে? ও তো ছাড়ে আর ধরে। ছেলেও ভালো নয়, দেখলাম তো ছেলেও ভালো নয়। ছেলেটাও ভালো পরবর্তীকালে নয়, রোগা। আমার ছেলে তো বরঞ্চ আছে ভালো। হ্যাঁ, পরবর্তীকালে কি বলতেন কি ঠকবে কি করবে সেই জানে, আমি কি জানবো। এখন ভাবনা চিন্তা করছি সে টাকা ফেরত দেয় দিক, না দেয় জেলে বাস করুক। আর কি বলবো তার? আর কি বলবো? আর কি বলার আছে? টাকা ফেরত দেয় দিক, নাহলে জেলে বাস করুক। সে তার সংসার করুক, ভালো করে সংসার করুক। আর কি বলার আছে আমার? আমার বুক ফেটে যাচ্ছে। একটা কিডনি যাওয়া মানে আমার বুকটা ফেটে যাওয়া। যখন দিচ্ছে ঠাকুর ছাড়া কিছু জানিনি আমি। খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার ছেলেটাকে দেখো, রক্ষা করো। আমার তো কথা শুনলো না তো। আমার নার্ভের প্রবলেম, আমি মাঝে মাঝে কিরম হয়েও যাই আমি এইসব শুনে। আপনার নাম? আমার নাম কল্পনা বেদ। আপনার কি পাড়ার এলাকারই মধ্যে পড়ে যে এই ঘটনাটা ঘটেছে? কি বলবেন? হ্যাঁ, আমার তো ধুলাগড় অঞ্চলের মধ্যেই পড়ে, যেটা ব্যানার্জি পোল আছে পাশেই বাড়ি। যেটা আমি শুনলাম পিন্টু বেজ, ওনার স্ত্রী সুপর্ণা বেজ, দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন, ওনাদের কোনো কমপ্লেনও নেই, কোনোদিন শুনিও। ইদানিং করে শুনলাম আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা হয়েছে, একটা কিডনি বিক্রি করা হয়েছে। যা কিডনি বহুত লোক বিক্রি করে অভাবের তাড়নায়, সংসারে তাড়নায় এগুলো করতেই পারে, সেটা সে ভালো বুঝেছে তাই নিজে থেকে করেছে। হ্যাঁ, স্ত্রী তো দেখুন, স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী যদি না বোঝাপড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে, সংসারের অভাব অনটন আছে, দেনাপাতি থাকতে পারে, তার তার পার্সোনাল ম্যাটার, ওটা সেটা তো আমরা জানি না। সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিশ্চয়ই এই কাজটা করেছে। কিডনিটা সে বিক্রি করেছে 10 লক্ষ টাকায়। তো সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পরপুরুষের সঙ্গে। এটা তো তার সমাজের পক্ষে তো ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। আগামী জেনারেশন যারা আছে, যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে, সেটা তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো। তাহলে তো এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার। তো সমাজে আগামী দিনে প্রজন্মের যারা আছে, তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না। স্বামী স্ত্রীর যে বন্ধন, একটা অটুট বন্ধন থাকে, সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না। সংসার করতে ভয় পাবেন? সংসার করতে অবশ্যই ভয় পাবে। যে আগামী দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ডিসিশন, এইগুলো চারিদিকে লোক শুনছে, চারিদিকে যদি কেউ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা এই ধরনের সত্যিকারে তার প্রয়োজন আছে, একটা কিডনি বা কোনো কিছুর প্রয়োজন করে তার সংসার চালাবে বা দেনাপাতি করে, যে মানুষের ধরুন সারা পৃথিবীতে, হ্যাঁ, টাকাটা সে তো নিয়ে চলে গেছে। তো সে একদম একদম খুব গরিব মানুষ, একটা মানে ফ্যাক্টরিতে কাজ করে। তো সেই জায়গায় ওটা বিক্রি করে টাকাটা 10 লক্ষ টাকা, সে যেটা আমরা শুনছি 10 লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে একটা পরপুরুষের সঙ্গে। অবশ্যই সে তার স্বামীর সঙ্গে হয়তো সংসার হচ্ছে না, পরিমাণা হচ্ছে না, সে চলে যেতে পারে। যে কোনো ভাবে সে নাও সংসার করতে পারে, তার স্বাধীনতার উপরে। তার জায়গায় সে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে, এটা তো মানে খুব খারাপ ব্যাপার না? সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে। আর সমাজে আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন, সেই বন্ধনের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছে। আমার নাম আক্তার লস্কর। আমার পরিচয়, আমি দুলাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।